শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। প্রথমবার বিচার কাজ সরাসরি সম্প্রচার, সর্বোচ্চ সাজা ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন। হাইকোর্টের রায় বাতিলে নিবন্ধন ফিরে পাওয়ার পথ তৈরি হলো জামায়াতের। প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। রায় পর্যালোচনা করে পদক্ষেপ নেবে ইসি। ডিসেম্বরে নির্বাচন দিলে সসম্মানে বিদায় নিতে পারবেন ডক্টর ইউনূস। দেরি হলে অনিশ্চয়তায় পড়বে ভোট, বলছে বিএনপি। রোডম্যাপ না দিয়ে বারবার আলোচনায় হতাশা। গণ অভ্যুত্থান পরবর্তী বাজেট ঘোষণাকাল কর নীতিতে বড় পরিবর্তনের আভাস। অপরিবর্তিত থাকছে ব্যক্তি করমুক্ত আয়সীমা। অপ্রয়োজনীয় প্রকল্প থেকে সরে আসার ইঙ্গিত। এবং টানা বৃষ্টিতে টিলা ধস। সিলেটে প্রাণ গেল একই পরিবারের 4 জনের। ভারী বর্ষণ ও উজানের ঢলে বিপদসীমার উপরে বইছে উত্তর পূর্বের নদ নদী, ডুবেছে নিম্নাঞ্চল। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অভিযোগ আমলে নিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবার মামলার বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হয়। আসামিদের সর্বোচ্চ সাজা ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করেছেন প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, প্রতিশোধ নয়, বিচার হবে প্রমাণ নির্ভর। সংগঠিত অপরাধসমূহ আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই জুড়ে হত্যাযজ্ঞ চালাতে কি করেছিলেন শেখ হাসিনা তা যখন ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর, তখন এজলাসে পিন পতন নীরবতা। শেখ হাসিনা সহ 3 আসামির আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর প্রক্রিয়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার করা হয়। আসামিদের কর্তৃক সংগঠিত শুরুতে আওয়ামী লীগের দুঃশাসন, ফ্যাসিবাদী হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর। 13টি ভলিউমে 8,500 পৃষ্ঠার অভিযোগপত্রে গুম খুন নির্যাতনের বর্ণনাও তুলে ধরা হয়। আবু সাইদ নিহত হওয়ার পর তার মৃতদেহ 135 পৃষ্ঠার মূল আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, অপরাধের নিউক্লিয়াস এবং অপরাধীদের প্রাণভোমরা ছিলেন শেখ হাসিনা। গ্যাং অফ 4 হিসেবে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, আনিসুল হকের নাম উল্লেখ করেন তিনি। 4 জন ব্যক্তিকে নিয়ে একটা বিশেষ কমিটি ছিল। সেই কমিটি বসে, কমিটির সদস্য ছিলেন আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং আনিসুল হক। তারা বসে সরকারের ক্যাবিনেটের বাইরে মিনি ক্যাবিনেট হয়ে কোথায় আক্রমণ হবে, কাকে মারা হবে, কাকে ধরা হবে, এই প্ল্যানগুলো করত। এই জন্য এদেরকে গ্যাং অফ 4 বলা। আনুষ্ঠানিক অভিযোগে আরও বলা হয়, রাজনৈতিক সিদ্ধান্তে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও 14 দল যে মানবতাবিরোধী অপরাধ করেছে তা ক্রিমিনাল সংগঠন হিসেবে গণ্য করার শামিল। নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে তাদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন বা অপরাধী সংগঠন হিসেবে গণ্য করার শামিল। এদিন শেখ হাসিনা সহ 3 জনের সর্বোচ্চ শাস্তি ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করে চিফ প্রসিকিউটর। আদালত অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার পরবর্তী শুনানি 16 জুন। এদের বিরুদ্ধে যথাযথ বিচারের মাধ্যমে উক্ত আইনের 20(2), 20(a) ধারা মতে সর্বোচ্চ শাস্তি দান অথবা মাননীয় ট্রাইব্যুনাল অন্য যেরূপ বিবেচনা করবেন সেরূপ আদেশ দানে আজ্ঞা হয়। আইনের 20(a) ধারা মোতাবেক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের অনুকূলে অর্পণ করার আদেশ দানের আজ্ঞা হয়। তাজুল ইসলাম বলেন, প্রতিশোধমূলক নয়, বিচার হবে প্রমাণ নির্ভর, যেন নতুন বাংলাদেশে আর ফ্যাসিবাদী এই শক্তি ফিরে আসতে না পারে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। হাইকোর্টের রায় বাতিলের মাধ্যমে নিবন্ধন ফিরে পাওয়ার পথ তৈরি হলো জামায়াতে ইসলামীর। দলটির প্রতীকসহ অনিষ্পন্ন বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। আপিল বিভাগের রায়ে সন্তোষ প্রকাশ করে জামায়াতের আইনজীবী বলছেন, দাড়িপাল্লা প্রতীক ফিরে পেতেও আশাবাদী তারা। ইসির আইনজীবী বলছেন, রায় পর্যালোচনা করে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের সময়ে দলের নিবন্ধন হারায় বাংলাদেশ জামায়াত ইসলামী। সে সময় নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ে তৎপর হতে পারেনি জামায়াত। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আইনি লড়াই শুরু করে দলটির আইনজীবীরা। ফেব্রুয়ারি থেকে মে 4 মাসে
কয়েক কার্যদিবস আইনি যুক্তিতর্ক উপস্থাপন করেন তারা রোববার, যার সিদ্ধান্ত জানান সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ তার রায়ে জামায়াতকে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। দাঁড়িপাল্লা প্রতীকসহ অন্যান্য বিষয় নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট। মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। এক যুগেরও বেশি সময় পর নিবন্ধন ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন দলটির আইনজীবী ও নেতারা। দীর্ঘদিনের আবেগ জড়িয়ে থাকা প্রতীকও ইসি থেকে ফিরে পাওয়ার প্রত্যাশা তাদের। আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব, বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। নির্বাচন কমিশনের আইনজীবী বলছেন রায় দেখে পদক্ষেপ নেবে ইসি। আমাদের ইসলামের কনস্টিটিউশনের উপর ওনারা যেটা রিভিউ করছিলেন, ইনভেস্টিগেশন করছিলেন, ওই পর্যায় থেকে ওনারা আবার শুরু করবেন। প্রতীকের বিষয়টাই মামলার ইস্যু ছিল না, প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি, ওইটা বলছেন আমাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে। 2008 সালে নিবন্ধন পায় জামায়াত। তরিকত ফেডারেশন সহ কয়েকটি সংগঠনের রিটের প্রেক্ষিতে 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জামায়াতের নিবন্ধন ও ইশরাক হোসেনের শপথ ইস্যুতে আদালতের রায় পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব। রোববার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কথা বলেন সচিব। জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়টা হচ্ছে যে আপনার জনাব ইশরাকের ব্যাপারেও অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে শনিবারও বিক্ষোভ হয়েছে দক্ষিণ সিটির নগর ভবনের সামনে। দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আইনজীবী বলেন, ভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আদালতের রায় অমান্য করে মেয়রের আসনে বসতে দেয়া হচ্ছে না ইশরাককে। মেয়র হিসেবে শপথের দাবিতে টানা 19তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকরা। রোববার সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। ইশরাককে দ্রুততম সময়ের মধ্যে শপথ আয়োজনের দাবি জানিয়ে আন্দোলনকারীরা সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেন ইশরাক সমর্থকরা। আগামী 2 দিনের ভিতরে বা 1 দিনের ভিতরে যদি ইশরাক হোসেনকে যদি শপথ না পড়ায় আমরা সম্মিলিতভাবে পুরো দেশে আমরা ইনশাল্লাহ এই আন্দোলন গড়ে তুলব। এই সরকার কোনো কথাই তারা গুরুত্ব দিচ্ছে না। আজকে ঢাকারবাসী অস্থির হয়ে গেছে। সরকার ইতিমধ্যে যে টালবাহানা শুরু করেছে তাকে নিয়ে, তাতে আমরা আগামী যে নির্বাচন সেটা নিয়ে আমরা সংশয়ে আছি। ফ্যাসিস্ট সরকারে বিদায় করে আবার যদি আমাদের দাবি করতে হয় তাহলে মনে হচ্ছে যেন আমরা আবার সেই পেশিবাদের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ইশরাকের শপথ নিয়ে গড়িমসির পেছনে রাজনৈতিক হীন উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করেন তার আইনজীবী। দুইটা কারণ থাকতে পারে। রাজনৈতিক মোটিভ, এক ইশরাক সাহেবকে শপথ দিবে না, আরেকটা মোটিভ হতে পারে নির্বাচন কমিশনকে কিছুটা বিতর্কিত করা। ইশরাক হোসেনের শপথ আয়োজন না করে এই সরকার ফ্যাসিবাদী আচরণ করছে বলেও মন্তব্য করেন আইনজীবী। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরে নির্বাচন দিলে সসম্মানে বিদায় নিতে পারবেন প্রধান উপদেষ্টা। দেরি করলে ষড়যন্ত্রের মুখে পড়ে অনিশ্চিত হয়ে যাবে ভোট। তাই ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে দফায় দফায় আলোচনার উদ্যোগে হতাশা জানান তারা। এছাড়া বিদেশে বিএনপিকে নিয়ে মিথ্যাচার করার অভিযোগ তুলেছেন নেতারা।
তেমন একটা অনুসরণ করি বলে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে যোগ দিয়ে নির্বাচন প্রসঙ্গে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। ডিসেম্বরে শুধু একটি দল নির্বাচন চায়। প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের সমালোচনা করে তারা বলেন, জাতিকে দ্বিধা বিভক্ত করছেন ডক্টর ইউনূস। আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস, আপনি কেন দেশের জনগণকে বা বিদেশের নাগরিকদের আপনারা কেন ভুল পথে পরিচালিত করবেন? কেনই বা আমাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করবেন? ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে আপনার সম্মানের সাথে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনারা বিদায় দিতে পারেন। এর থেকে যদি বিলম্ব হয়, আপনারা এমন সব ষড়যন্ত্রের মোকাবেলা হবেন যে কখন নির্বাচন হয় আমরা অনিশ্চিত। পতিত পলায়নকৃত স্বৈরাচারের দোসরদেরকে নিয়ে বসে আছেন, যার জন্যই আজকে বিচারও হচ্ছে না, বিচার প্রলম্বিত হচ্ছে। আমরা প্রাণপণ জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিদেশ গিয়ে বিএনপি নিয়ে মিথ্যাচার করেছেন প্রধান উপদেষ্টা। এটা কি সত্য? 42টি দল তার সামনে গিয়ে বলেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। আমার স্পষ্ট মনে আছে, আমাদের সামনেই তিনি বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে। 2-3 দিন পরে এটা পরিবর্তন হয়ে গেল। মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার তীব্র প্রতিবাদ জানান বিএনপি নেতারা। এটি আপনাদের জন্য সম্মানজনক নয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা বলেছেন, স্বৈরাচারী সরকারের সীমাহীন দুর্নীতি আর দুঃশাসনের কারণে পিছু হটেছে বড় বিদেশি বিনিয়োগকারীরা। রোববার রাজধানীর আগারগাঁওয়ের চায়না বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড কনফারেন্সে তিনি বলেন, ভৌগোলিকভাবে সক্ষমতা থাকলেও বিভিন্ন প্রতিবন্ধকতায় থমকে আছে বিদেশি বিনিয়োগ। বাংলাদেশ ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বিনিয়োগকারীদের শ্রম সহায়তা দিতে তৈরি আছে দেশের যুব সমাজ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর গেল মার্চে চীন সফরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই সফরের মূল লক্ষ্যই ছিল বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করা। 2 মাসের মাথায় 200 বিনিয়োগকারীর দল নিয়ে বেইজিং থেকে ঢাকায় হাজির চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। দ্রুত পদক্ষেপ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আর সস্তা শ্রম বিবেচনায় এমন হওয়াটাই স্বাভাবিক। এতদিন তা হয়নি সীমাহীন দুর্নীতি আর স্বৈরাচারী সরকারের দুঃশাসনের কারণে। ভৌগোলিক অবস্থান কিংবা সহজলভ্য শ্রমবাজার সব মিলিয়ে বিনিয়োগের আদর্শ ক্ষেত্র বাংলাদেশ। তারপরও আমরা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছি। ইকোনমিক জোন খালি পড়ে আছে, মানুষ সেখানে গরু ছাগল পালন করে। বিগত দশক জুড়ে সীমাহীন দুর্নীতি, দুঃশাসন আর স্বৈরাচার শাসকের কারণে অনেক সম্ভাবনাময় বিনিয়োগকারী দেশ ছেড়েছে। দেশের অর্থনৈতিক টেকসই উন্নয়নে বিডা আর বেজাকে ঢেলে সাজিয়েছে অন্তর্বর্তী সরকার। তাই নতুন বাংলাদেশের সাক্ষী হতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। জুলাই আন্দোলনের পর অনেক সমস্যাই কেটে গেছে। এখন বিনিয়োগ বান্ধব একটি পরিবেশ তৈরির চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা চাই আপনারা আমাদের এই পরিবর্তনের ইতিহাসের সাক্ষী হন। বন্ধুত্বের 50 বছরে 2 দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নে এই কনফারেন্স যৌথভাবে আয়োজন করেছে বিডা ও বেজা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশ চীনের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। চীনের বিনিয়োগের দিকে ঝুঁকলে যুক্তরাষ্ট্রের শুল্ক রোষানলে পড়ার আশঙ্কা কতটুকু? এমন প্রশ্নে বিডা চেয়ারম্যান বলেন, বিনিয়োগের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও এর প্রভাব পড়বে না। চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে চাঁদপুর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। 3000 একরের এই প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে 3 থেকে 5 বছর। দেশের বিভিন্ন অঞ্চলে আরও অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা রয়েছে তাদের। তার সাথে অনেক ব্যবসায়ী এসেছেন। এই অনুষ্ঠানে বিডার ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ভিনদেশ থেকে বিনিয়োগ আনতে পারলে মজবুত হবে দ্বিপাক্ষিক সম্পর্ক। চীনের বিনিয়োগ যথাযথভাবে কাজে লাগানোর পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। আমরা যদি বিভিন্ন দেশ থেকে একই সাথে বৈদেশিক বিনিয়োগকে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমার ধারণা যে দ্বিপাক্ষিক সম্পর্কটা আরও শক্ত হবে। এখানে রাষ্ট্রীয় নিরাপত্তার কোনো প্রশ্ন নেই। আগামীবার যারাই ক্ষমতায় আসুক, যখনই ক্ষমতায় আসুক, তাদের জন্য ইনভেস্টমেন্ট প্রমোট করাটা একটা প্রাইমারি এজেন্ডা হবে। সো আমরা যা ইনভেস্টমেন্ট প্রমোট করার কাজ
করতে থাকবো, ওনারা ওই কাজটাকে কন্টিনিউ করবেন। চীনের বিনিয়োগের দিকে ঝুঁকলে যুক্তরাষ্ট্রের শুল্ক রোষানলে পড়ার আশঙ্কা কতটুকু? এই প্রশ্নের উত্তরে আশিক চৌধুরী বলেন, বিনিয়োগের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও এর কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের তো এখনো দ্বিপাক্ষিক আলোচনা চলছে, সো এটার ফাইনাল আউটকাম কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমরা এখনো জানি না। সো আমরা আশাবাদী, তো তাদের প্রফিটেবিলিটি যখন বাড়বে তখন তো তারা ওভারঅল এমনিতেও দেশে উপকৃত হবে, সেই সেন্সে তারা আমাদেরকে আসলে কোঅপারেট করতে রাজি হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ আয়োজনে সোলার, টেক্সটাইল, মেটাল, কৃষি সহ বিভিন্ন খাতের 143টি কোম্পানির প্রায় 250 বিনিয়োগকারী অংশগ্রহণ করেন। তারা ভবিষ্যতে বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। ডক্টর ইউনূসের জাপান সফরে 418 মিলিয়ন ঋণ সহায়তার আশ্বাস পাওয়া গেছে। মাতারবাড়ি সহ দেশের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ সহায়তার আশ্বাসও মিলেছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সোমবার ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের বৈঠকে সংস্কার ও জুলাই সনদের বিষয়ে চূড়ান্ত পর্যায়ে উপনীত হওয়ার আশা প্রকাশ করেছেন উপপ্রেস সচিব আজাদ মজুমদার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরের বিস্তারিত তুলে ধরতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইংয়ের এই সংবাদ সম্মেলন। জাপানের মধ্যে যে প্রধান উপদেষ্টার জাপান সফর সফল হয়েছে দাবি করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে। মাতারবাড়ি প্রকল্পে $29 মিলিয়ন প্রয়োজন, যার বড় অংশ বিনিয়োগ করবে জাপান। সফরে 418 মিলিয়ন মার্কিন ডলার সহায়তার আশ্বাস পেয়েছে বাংলাদেশ। 1 লাখ জনশক্তি রপ্তানিতে জাপান সম্মতি দিয়েছে বলেও জানান প্রেস সচিব। ইন্টারিম গভর্নমেন্ট যে এই মিডি নিয়ে মানে মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, এটা নিয়ে যে একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছেন, সেখানে তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তারা 418 মিলিয়ন ডলার আমাদেরকে দিবে আশ্বাস জানিয়েছে। এটার এই সংক্রান্ত নোট এক্সচেঞ্জ হয়েছে। উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, সোমবার থেকে শুরু হওয়া জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের বৈঠকে সংস্কার ও জুলাই সনদের বিষয়ে চূড়ান্ত পর্যায়ে উপনীত হওয়া যাবে। দ্বিতীয় দফায় আলোচনা শুরু করার জন্য সংস্কার প্রক্রিয়া নিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই আলোচনার উদ্বোধন করবেন। আলোচনাটা এই ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে। এই আলোচনাটা শেষেই ওনারা জুলাই চার্টার যেটা নিয়ে কাজ করা হচ্ছে সেই বিষয়ে একটা সুস্পষ্ট ঘোষণা দিতে পারবে। সংবাদ সম্মেলনে প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের বাইরে নির্বাচন যাওয়ার সুযোগ নেই। জুন 30 মানে 30 জুনের মধ্যে, এটা আগেও হতে পারে 30 জুনে, মানে এর বেশি যাবে না। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সরকার পতনের পর নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বাজেট দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সোমবার বিকেল 3টায় বেতার ও টেলিভিশনে বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। আকার হতে পারে 7,90,000 কোটি টাকা। প্রাধান্য পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সক্ষমতা বাড়াতে আসতে পারে কর নীতিতে বড় পরিবর্তন। জুলাই গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। অর্থনীতিকে টেনে তুলতে সরকারি প্রচেষ্টার নীতি প্রতিফলন থাকতে পারে তাদের নেয়া প্রথম বাজেটে। সোমবার বিকেলে বেতার ও টেলিভিশনে 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তার আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হবে প্রস্তাবিত ওই বাজেট। নতুন বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা, যেখানে কর আহরণের লক্ষ্যমাত্রা হতে পারে 5,64,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য থাকতে পারে 5.5%, মূল্যস্ফীতি 6.5%। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার নির্ধারিত হয়েছে 2,30,000 কোটি টাকা। জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনাই গুরুত্ব পাবে বাজেটে। চলতি বাজেটে প্রথমবারের মতো পরপর 2 বছরের কর নীতি ঘোষণা করতে পারেন অর্থ উপদেষ্টা। বাড়ছে না করমুক্ত ব্যক্তি আয়সীমা, তবে 2026-27 কর বর্ষ থেকে এটি বাড়িয়ে 3,75,000 টাকা করার সিদ্ধান্ত আসতে পারে। একই কর বর্ষ থেকে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধাদের করমুক্ত আয়সীমা হতে পারে 5,25,000 টাকা। এছাড়া এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সক্ষমতা বাড়াতে কর নীতিতে আসতে পারে বড় পরিবর্তন, যার অংশ হিসেবে স্থানীয় শিল্প সুরক্ষার নীতি থেকে সরে আসার ঘোষণা আসতে পারে। শিল্প খাতের কর অব্যাহতির মেয়াদ 30 জুনের পর আর না বাড়ার সম্ভাবনা আছে। এছাড়া বিভিন্ন খাতে ভ্যাট ও শুল্ক অব্যাহতির সুবিধা কমিয়ে আনার ঘোষণাও থাকতে পারে নতুন বাজেটে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।
টানা বৃষ্টিতে টিলা ধসে সিলেটে প্রাণ গেল একই পরিবারের 4 জনের। ভারী বর্ষণ ও উজানের ঢলে বিপদসীমার উপরে বইছে সুরমা, কুশিয়ারা সহ উত্তর পূর্বের নদ নদীর পানি। ডুবেছে নিম্নাঞ্চল। পাহাড় ধসের শঙ্কায় বান্দরবান ও রাঙামাটিতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বেড়ে তলিয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগের শেষ নেই দুর্গতদের। অনেকের কাছে নৌকায় এখন ভরসা। সিলেটের সুরমা, কুশিয়ারা ও মনু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। গোয়ানঘাটে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছেন গুচ্ছ গ্রামের বাসিন্দারা। অনেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এলাকা ছাড়েন। আমার 3 বাচ্চা লয়ে এখন বর্তমানে পানির মধ্যে আছি। আদাত পানি বাড়লে আমাদের সমস্যা হয়ে যাবে। বাইরেও তো আশ্রয় কেন্দ্র যখন আমরা তো বাড়ি গরু নাই। শনিবার রাতে প্রবল বৃষ্টিপাতে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবাদ ইউনিয়নের বখতিয়ারঘাট গ্রামে আধাপাকা ঘরের উপর টিলা ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে মারা যায় 2 শিশুসহ একই পরিবারের 4 জন। মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। সদর উপজেলার বর্ষিজোড়া আশ্রয়ণ প্রকল্প তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। টানা বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে পানি উন্নয়ন ভবন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবনের সামনের সড়ক। টানা বর্ষণে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাঞ্চলের অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আখাউড়া স্থলবন্দর সড়ক। ভারী বর্ষণে পার্বত্য জেলা রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিতে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সদর উপজেলায় 26টি আশ্রয় কেন্দ্রের মধ্যে 2টিতে 141 জন অবস্থান করছেন। অব্যাহত ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় বান্দরবানে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে 220টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র। অতিবৃষ্টিতে খাগড়াছড়ি সদর উপজেলার নেন্সিবাজার, মহালছড়ির ধুমনিঘাট ও ভুয়াছড়ির রাজশাহী টিলা এলাকায় সড়কে পাহাড় ধসে পড়ে। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করায় স্বাভাবিক হয় যান চলাচল। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঋতুচক্রের কারণে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাজধানীতে ধীরে ধীরে জমে উঠছে কোরবানির পশুর হাট। গবাদি পশু নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ব্যাপারীরা। তবে এখনও কাঙ্ক্ষিত ক্রেতার দেখা নেই বলে দাবি ব্যবসায়ীদের। 2-1 দিনের মধ্যে জমে ওঠার অপেক্ষায় ব্যবসায়ীরা। হাকডাকে সরগরম রাজধানীর পশুর হাটগুলো। পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন, তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর পশুর হাটগুলোতে ভিড় করছেন ব্যাপারীরা। এবারও ছোট থেকে মাঝারি আকারের গবাদি পশুর সংখ্যাই বেশি। গেল বছরের ছাগল কাণ্ডের পর লোক দেখানোর প্রতিযোগিতা না থাকায় বাড়তি দামের পশু বিক্রি নিয়ে শঙ্কায় ব্যাপারীরা। তবে চাহিদা কম থাকলেও বড় পশুর সংখ্যাও কম নয় হাটগুলোতে। আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে আছে বিস্তর মতপার্থক্য। যে গরু বেচছে আমি 8 লাখ, সেই গরু বলতেছে 5 লাখ, 4 লাখ। আমার কাছে মনে হচ্ছে এবার গরুর দামটা ভালো হবে। প্রচুর খরিদ্দার পাইছি, কিন্তু দাম কত শুধু দেখে দেখে চলে যাচ্ছে। গেল কয়েকদিন ধরে চলা বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে পশুর হাটে। বৃষ্টির কারণে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন ব্যাপারীরা। আমরা সুবিধা দিতে পারে না, যেমন ভালো লাগবে ভালো দিতে পারতেছে না। হাটের সমস্যা একটু ডোগা টোগা, কমিটির সমস্যা বেশি। এদিকে ইজারাদাররা বলছেন ব্যাপারীদের সর্বোচ্চ সহায়তার চেষ্টা করছেন তারা, যাতে খামারি, ব্যাপারী কিংবা পশুর কোনো ক্ষতি না হয়। যারা বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে আসছে তাদের নিরাপত্তার স্বার্থে বা গরুর স্বার্থে আমরা পর্যাপ্তভাবে বালু সরবরাহ করছি এদেরকে। বিদ্যুতের লাইনের ব্যবস্থা করতেছি, শীঘ্রই সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজধানীতে সাধারণত পশু কেনাকাটা জমে ঈদের 2-3 দিন আগে, তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ট্রাকে ট্রাকে আসছে কোরবানির পশু। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। প্রায় 100 কোটি টাকা ও $11 লাখ সন্দেহজনক লেনদেন এবং 35 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিন নগদে অভিযান চালিয়ে চাকরি দেওয়ার ক্ষেত্রে অসঙ্গতি পাওয়ায় প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারীর ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ ও তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে তলব করেছে দুদক।
আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রী থাকাকালে শেখ হাসিনার ব্যয় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে লুটপাট ও দুর্নীতির অভিযোগ ওঠে। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অনুসন্ধানে নামে দুদক, মিলেছে অভিযোগের সত্যতাও। ৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১০০ কোটি টাকা ও $11 লাখ সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। 15টি ব্যাংক হিসাবে ডিসেম্বর 2024 পর্যন্ত 99 কোটি 21 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং $11,33,816 অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন গত 2 মাসের বিল ভাউচারের মাধ্যমে প্রায় 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের বনানী অফিসে অভিযান চালায় দুদক। এ সময় প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদে নিয়োগের ক্ষেত্রে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি। প্রাথমিকভাবে স্ত্রীর যে নিয়োগের যে অভিযোগটা, ওখানে কিছু সত্যতা পাওয়া গেছে। আর ভুয়া বিল ভাউচার বাবদ যে 150 কোটি টাকার যে আত্মসাতের অভিযোগটা, এটার এখনো আসলে অনেক কাগজপত্র সংগ্রহ করতে হবে এবং আমরা সেইভাবে চাহিদাপত্র দিয়েছি। এদিকে এনআরবি গ্লোবাল ব্যাংক থেকে 100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তমা ও ম্যাক্স গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে তৈরি করা হয় চকলেট ও শিশুদের খাবার। রাজধানীর উত্তরায় সেনাবাহিনী ও ভোক্তা অধিকার অভিযান চালিয়ে কারখানা বন্ধ ও মালিককে জরিমানা করা হয়েছে। বক্সে বক্সে সাজানো চকলেট ও ক্যান্ডি। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে শিশুদের পছন্দের খাবার চকলেট। কর্মীদের নেই পরিচ্ছন্নতার উপকরণ কিংবা স্বাস্থ্যবিধির বালাই। এমনই চিত্র রাজধানীর উত্তরখানের একটি চকলেট ফ্যাক্টরি। সেনাবাহিনীর অভিযানে মিলেছে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন কাঁচামাল, যা দিয়ে চকলেট তৈরি করে পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। এক পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে যুক্ত হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিয়ম নীতি না মেনে শিশুদের জন্য ক্ষতিকারক এসব খাদ্যপণ্য তৈরির দায়ে বিভিন্ন ধারায় 7 লাখ টাকা জরিমানার পাশাপাশি ফ্যাক্টরির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয় মালিককে। যে রং ব্যবহার করা হয়, এই রঙের মেয়াদ শেষ হয়েছে, অথচ সমানে এখন ব্যবহার করে যাচ্ছে। একই সাথে মাকড়াসের জাল রয়েছে, বিভিন্ন খাদ্যপণ্য যেখানে সংরক্ষণ করেছে সেই স্টোর রুমগুলোতে, সেখানে তেলাপোকা হেঁটে যাচ্ছে বিপুল পরিমাণে। মিল্ক ক্যান্ডি এবং একই সাথে আমরা দেখলাম চকলেট, ডেইরি মিল্ক, সবগুলোতে ওজন কম দেওয়া হচ্ছে। বিভিন্ন অনিয়মে এই প্রতিষ্ঠানটিকে 7 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হয়েছে। খাদ্যে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানান ম্যাজিস্ট্রেট। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে আবারও বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। চাকরির সংশোধন অধ্যাদেশ বাতিল না হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। অধ্যাদেশ বাতিলের দাবিতে 3 উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন ঐক্য ফোরাম নেতারা। দাবি আদায়ের বিষয়টি বিবেচনা করা হবে আশ্বস্ত করে সচিবালয়ের কর্মপরিবেশ ঠিক রাখার আহ্বান উপদেষ্টাদের। সম্প্রতি সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারি হওয়ার পর থেকেই এটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে রোববারও সচিবালয়ে বিক্ষোভ মিছিল করেন কর্মকর্তা কর্মচারীরা। ঈদের আগেই অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে ফোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, দাবি না মানলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আমরা সবাই যেন হাসি মুখে খুশি মনে আমরা ঈদ করতে যেতে পারি, আর যদি তা না হয় সারা দেশব্যাপী অত্যন্ত দুর্বার গতিতে আন্দোলন চলবে। যে এই দাবির সাথে হয়তো আমরা বাধ্য হব অন্যান্য দাবি অ্যাড করতে। এদিন মিছিল নিয়ে খাদ্য ও ভূমি, পরিবেশ ও বন এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার কাছে অধ্যাদেশ বাতিলের দাবিতে স্মারকলিপি দেন ঐক্য ফোরাম নেতারা। খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার স্মারকলিপি গ্রহণ করে বলেন, এটি কোনো একক উপদেষ্টার বিষয় নয়। সচিবদের সমন্বয়ে গঠিত কমিটি এটি নিয়ে পর্যালোচনা করছে। অধ্যাদেশ করা এটা একক কোনো উপদেষ্টার ব্যাপার না, এটা উপদেষ্টা পরিষদের ব্যাপার। ভূমি মন্ত্রণালয়ের সচিবকে দিয়ে একটা সচিবদের একটা কমিটি করেছে। তার সচিব আমাকে সম্পূর্ণ ইনফর্ম করেছে যে আপনাদের কি তাদের সুপারিশ কি।
অধ্যাদেশটির কিছু ধারা অপপ্রয়োগের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজলুল কবির খান। বাতিল না করে অধ্যাদেশটি রেখেই কোথায় কিভাবে সংশোধন করা যায় সেটি বিবেচনায় নেয়ার কথা বলেন তিনি। এখানে কিছু প্রভিশন আছে যেগুলো অপপ্রয়োগের সম্ভাবনা আছে, এটা বাতিল করতে হবে, এটা একটা পজিশন। আরেকটা পজিশন হতে পারে যে এই যে অধ্যাদেশটার যে অপপ্রয়োগের যে সম্ভাবনা আছে সেগুলোকে অ্যাড্রেস করা যায় কিনা। সচিবালয়ের আইন কানুন মেনে এবং কর্মপরিবেশ ঠিক রেখেই কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন কর্মসূচি পালনের পরামর্শ দেন উপদেষ্টারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মিলিটারি অপারেশনস জোন ঘোষণার শীর্ষক ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছে আইএসপিআর। এক প্রতিবাদ লিপিতে জানানো হয়, এমন সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা। প্রমাণবিহীন এই ধরনের কল্পনাপ্রসূত সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, যা জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং বিভেদ উস্কে দেওয়ার অসৎ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সংবিধান রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থে সেনাবাহিনী কখনোই আপোস করেনি আর ভবিষ্যতেও করবে না বলে জানানো হয়। কিশোরগঞ্জে আইএফআইসি ব্যাংকের ম্যানেজার সহ 6 জনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তবে অক্ষত রয়েছে ব্যাংকের লকার ও অন্যান্য মালামাল। ভেতরে গ্যাসের গন্ধ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে প্রকৃত কারণ জানতে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। প্রতিদিনের মতোই স্বাভাবিক নিয়মে চলছিল কিশোরগঞ্জের কুলিয়ারচরের আইএফআইসি ব্যাংকের উপশাখার কার্যক্রম। দুপুরে গ্যাস ছেয়ে যায় পুরো অফিস কক্ষে। অসুস্থ বোধ করতে থাকেন ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীরা। এরপরই অচেতন হয়ে পড়েন ব্যাংক ম্যানেজার, সিকিউরিটি গার্ড সহ 6 জন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের হাসপাতালে পাঠায় পুলিশ। কি এমন যেন একটা গন্ধ, মানে গরম গরম লাগতেছে, সবাই অসুস্থ হয়েছে, মানে ম্যানেজার অনেকক্ষণ পরে হয়েছে। আমরা চাই দ্রুত এই ঘটনার তদন্ত হোক। তবে অক্ষত রয়েছে ব্যাংকের লকার। কিভাবে এই ঘটনা ঘটেছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এখানে একটা বিষাক্ত গ্যাসের কোনো নিঃসরণ ঘটে থাকতে পারে, এটা আমরা আরও তদন্ত করে দেখব আসলে মূল ঘটনাটা কি। কুলিয়ারচর উপজেলায় 4 বছর ধরে কার্যক্রম পরিচালনা করছে আইএফআইসি ব্যাংক। সময় সংবাদ, কিশোরগঞ্জ। ঈদযাত্রার দ্বিতীয় দিনে রেলপথে যাত্রী চাপ বাড়লেও কোনো রকম ভোগান্তি ছাড়াই রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। শিডিউল বিপর্যয় ছাড়াই কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেছে সব ট্রেন। সড়ক পথেও মিলেছে স্বস্তির খবর। ঈদযাত্রা নির্বিঘ্ন হওয়ায় খুশি যাত্রীরা। উৎসব পার্বণে ঘরমুখো মানুষের এই ঢল চিরচেনা হলেও এবারের যাত্রা কিছুটা আলাদা বটে। কেননা গত ঈদের মতো এবারও লম্বা ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বেড়েছে যাত্রী চাপ। একদিকে পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দ, অন্যদিকে হাটে গিয়ে পছন্দের কোরবানির পশু কেনা। সব মিলিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না যাত্রীদের মাঝে। ঈদযাত্রা এবারে মনে হচ্ছে যে সবার ভালোই হবে, আমাদেরও ভালোই হচ্ছে। গরু গ্রামে যাই কিনবো, 2 ভাই মিলে একসাথে হাটে যাবো ইনশাআল্লাহ। ভোগান্তি এড়াতে আগে ভাগেই পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন অনেকে। শিডিউল বিপর্যয় না থাকায় সবার চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। সাথে নিয়ে গেলে তো অনেক ভিড় হবে, তা আগেই রেখে আসতেছে আর কি। সরকার ছুটিটা একটু বাড়াই দিছে, এর জন্য আর কি রাশটা একটু কম হচ্ছে। ট্রেনের কোনো বিপর্যয় মনে হয় নাই, সবকিছু স্মুথ ছিল রাস্তাঘাটেও। সড়ক পথেও মিলেছে স্বস্তির খবর। কোরবানির হাট শুরু হলেও তেমন একটা জমে না ওঠায় সড়কে যানবাহনের চাপ নেই। নির্দিষ্ট সময়েই গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা। তবে আগামী 4 জুন থেকে বাড়বে যাত্রী চাপ। রাস্তার পরে ফাঁকা আছে, যাত্রী যারা আসে খুব আরামে যাইতেছে। 4-5 তারিখে চাপটা বেশি এবং জ্যাম সময় মধ্যে পৌঁছতে পারছে, কোনো চাপ নাই রাস্তায় এখনো। এবারের ঈদযাত্রায় সড়ক ও মহাসড়কে যানজটপ্রবণ হিসেবে 149টি স্পট চিহ্নিত করেছে হাইওয়ে ও জেলা পুলিশ। তীব্র যানজটপূর্ণ সেই সড়ক এড়িয়ে বিকল্প পথ চালু রাখতে কাজ করছে মনিটরিং টিম ও মোবাইল কোর্ট। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ভারতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আক্রান্ত প্রায় 3,500। একদিনেই নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় 700। এ পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গণমাধ্যমগুলো বলছে নতুন 2 ভ্যারিয়েন্টে সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছেন ভারতীয়রা। সুব্রত আচার্যের রিপোর্টে বিস্তারিত।
ভারতে আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। নতুন 2 ভ্যারিয়েন্টের সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে কেরালা, মহারাষ্ট্র, দিল্লি ও গুজরাটে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব বলছে 31 মে পর্যন্ত দেশটিতে প্রায় 3,500 মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। গেল একদিনে আক্রান্ত ছাড়িয়েছে 700। কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। ভারতের গণমাধ্যম বলছে এই 2 নতুন ভেরিয়েন্টে কেরালায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। রাজ্যটিতে এ ভাইরাসে শনাক্ত হয়েছেন প্রায় 1,500 মানুষ। মহারাষ্ট্রে 450-র বেশি। এছাড়া দিল্লি, গুজরাট, কেরালা, পশ্চিমবঙ্গেও আক্রান্ত ছাড়িয়েছে 200 করে। মহারাষ্ট্র ও দিল্লিতে সেখানে যথাক্রমে 500 ও 450 জন সংক্রমিত। উত্তরপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ রাজ্যেও করোনা সংক্রমণ ছড়াচ্ছে। সংক্রমণের হিসেবে উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিমবঙ্গবাসীদের, কারণ মাত্র 24 ঘন্টায় রাজ্যটিতে সংক্রমণ ছড়িয়েছে শতাধিক মানুষের শরীরে। নতুন এই ধরনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। তাদের গলা ও মাথা ব্যথা সহ মৃদু শ্বাসকষ্টের সমস্যা আছে বলেও জানান চিকিৎসকরা। সতর্ক বার্তাগুলো মেনে চলুন, মাস্ক পরুন, হাতটাকে পরিষ্কার রাখলে আমরা কিন্তু অনেকটা রোগমুক্ত থাকতে পারি। তো হাত ধোয়াটার কথা জোর দেব, মাস্ক পরাটার ক্ষেত্রে জোর দেব, ভিড় এড়িয়ে যাওয়ার কথা জোর দেব। সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ভারতে 2020 সাল থেকে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে প্রায় 5.5 লাখ মানুষের। আক্রান্ত হয়েছিলেন 4.5 কোটিরও বেশি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ মোট 14 দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। 14টি দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা স্থগিত করেছে সৌদি আরব। এ তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানও। সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা যায়, সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সম্প্রতি এই ঘোষণা দিয়েছে। পবিত্র হজ মৌসুমে অভ্যন্তরীণ ভ্রমণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ওমরাহ, বিজনেস ভিসা ও পারিবারিক ভিজিট ভিসাও এই সময় সাময়িকভাবে স্থগিত থাকবে। জুন মাসের শেষ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। ব্লক ওয়ার্ক ভিসা হচ্ছে সৌদি নিয়োগকর্তাদের জন্য নির্ধারিত একটি কোটা, যার আওতায় তারা নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মী নিয়োগের অনুমতি পেয়ে থাকেন। একবার কোটা অনুমোদিত হলে নিয়োগকর্তারা সেই সংখ্যক প্রার্থীর জন্য ওয়ার্ক এন্ট্রি ভিসার আবেদন করতে পারেন। এই স্থগিতাদেশের কারণে বাংলাদেশ সহ সংশ্লিষ্ট দেশগুলোর অসংখ্য বিদেশি কর্মী ও নিয়োগ প্রত্যাশী প্রতিষ্ঠান সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই তালিকায় আরও রয়েছে মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কো। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজ মৌসুম শেষে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। অভিনব অ্যাপ তৈরি করে দক্ষিণ কোরিয়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের 3 তরুণ। 7টি দেশের অংশগ্রহণের প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট জয় করেছে বাংলা নেক্সাস টিম। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি খাতে এক অনন্য গৌরবের সাক্ষী হয়েছে বাংলাদেশ। দেশটিতে অনুষ্ঠিত উদ্ভাবনী প্রযুক্তি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বাংলাদেশের এক তরুণ দল। বিভিন্ন দেশের প্রতিযোগী দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়নের মুকুট জয় করেছে বাংলাদেশি 3 তরুণের দল বাংলা নেক্সাস টিম। দলের সদস্যরা হলেন নাহিদ হাসান, আল আমিন এবং সুলাইমান সাগর। তারা সবাই দক্ষিণ কোরিয়ার টংমিয়ং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। প্রতিযোগিতায় তারা উপস্থাপন করেন একটি অভিনব অ্যাপ আইডিয়া। অ্যাপটির নাম জাবায়ু। অভিবাসী শিক্ষার্থীরা কোরীয় ভাষার দিক দিয়ে দুর্বল হওয়ায় চাকরি খুঁজতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ভাষাগত জটিলতার সমাধান করতে জাবায়ু অ্যাপের মাধ্যমে, যা নিজের ভাষার দক্ষতা অনুযায়ী চাকরি খুঁজে দিতে সাহায্য করবে। আইডিয়া শেয়ার করা, পুরস্কার অর্জন, এমনকি ইন্টার্নশিপ ও ক্ষুদ্র উদ্যোক্তা সহ শিক্ষার্থীদের বেশ কিছু সহায়ক ভূমিকা পালন করবে এই অ্যাপটি। সাউথ কোরিয়াতে ইন্টারন্যাশনাল ইনোভেটিভ আইডিয়া কম্পিটিশনে আমরা প্রথম স্থান অর্জন করেছি। এই অর্জন আসলে ব্যক্তিগত নয়, এই অর্জন পুরো দেশের। আমাদের অ্যাপের একটি বিশেষত্ব হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ ফিল্টারিং সিস্টেম রয়েছে, যেটা ব্যবহার করে তারা তাদের ল্যাঙ্গুয়েজ লেভেল অনুযায়ী তাদের জব সিকিউর করতে পারবে। ফর এক্সাম্পল, আপনি হচ্ছে কোরিয়ান ভাষা টোটালি পারেন না, সেক্ষেত্রে আপনি শুধু ইংলিশ ফিল্টারটি ইউজ করে ইংলিশে যে জবগুলো অ্যাভেলেবল আছে সেগুলো আপনি পেতে পারেন। বুসান ইন্টারন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের শিক্ষার্থীদের 7টি টিম ফাইনালে জায়গা করে নেয় এবং সেখানে চ্যাম্পিয়ন হয় বাংলা নেক্সাস।
মেধা, উদ্ভাবনী চিন্তা এবং আত্মবিশ্বাস এক হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পরিচিতি আরো উজ্জ্বল করেছে। পাশাপাশি এটি বুসান ইন্টারন্যাশনাল কলেজের জন্য এক গর্বের বিষয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের রেকর্ড রয়েছে। বাংলাদেশি তরুণ সমাজের কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেন এবং গণিত অলিম্পিয়াডের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনবদ্য উপস্থিত রয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইতালির ভেনিসে দোয়া মাহফিল হয়েছে। ভেনিস বিএনপির সদ্য সাবেক উপদেষ্টা মণ্ডলের উদ্যোগে স্থানীয় বায়তুল মামুর জামে মসজিদে এ আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপর আলোকপাত করেন। স্বাধীনতা সংগ্রামে তার অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং দেশ গঠনে তার দূরদর্শী নেতৃত্বের কথাও তুলে ধরা হয়। ইউরোপীয় ফুটবলের খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে দেশে ফিরেছে পিএসজি। প্যারিসে ফিরেই ছাদখোলা বাসে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ফুটবলাররা। লাল নীল ফ্লেয়ার, দিনের বেলাতেও আতশবাজি, শ্যামস অ্যালিসেস জনসমর্থন। দূর থেকে হলেও একবারের জন্য বহু আরাধ্যের রূপালী ওই ট্রফিটা দেখা চাই। বীরদের বরণে তিল ধারণের ঠাঁই নাই। প্যারিসে বিকেলের ম্লান আলো এদিন যেন ঔজ্জ্বল্য। ধীরে ধীরে প্যারেডে খোলা বাস, দর্শকদের হাততালি, শীষ আর আনন্দাশ্রু। কত আকাঙ্ক্ষার পর যে এমন দিন এলো। মধ্যমণি ম্যাজিক ম্যান লুই এনরিকে, ওসমান দেমবেলে দুয়ে ভিতিনিয়া ভক্তদের ভালোবাসায় সিক্ত। নুনে মেন্দিস, নাভাস, মার্কুনোস, খাবিচা খাবারাসখেলিয়া, মেসি, নেইমার, থিয়াগো সিলভা, ইব্রা কাভানিরা যা পারেননি, এরা তো তাই করে দেখিয়েছে। এরাই তো আসল হিরো। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভিড় বাড়ে প্যারেডে, যদিও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশি কড়া পাহারা। সেখান থেকে বাস ফরাসি প্রেসিডেন্টাল প্যালেসে। ফ্রান্সের দ্বিতীয় ক্লাব হিসেবে যে ইতিহাসের পাতায় প্যারিস সেন্ট জার্মেইন, যেখানে কাপ্তান মার্কুনাসের সঙ্গে ট্রফিটা আগলে রাখলেন ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি। আড্ডা কথায় কাটল সময়। এই ট্রফিটা শুধু প্যারিস নয়, গোটা ফ্রান্সের জন্যই গর্বের। দলের সবাইকে ধন্যবাদ আমাদের গর্বিত করার জন্য। আমরা ইউরোপের চ্যাম্পিয়ন, এমন মুহূর্ত আমার জন্য বিশেষ। সামনে খেলোয়াড়দের জাতীয় দলের ব্যস্ততা, তাই তো অনুষ্ঠান শেষ হলো দ্রুতই। তবে এই যে আনন্দের রেশ রেখে গেল, তা হয়তো শেষ হবে না সহসাই। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। প্রথমবার বিচার কাজ সরাসরি সম্প্রচার। সর্বোচ্চ সাজা ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন। হাইকোর্টের রায় বাতিলে নিবন্ধন ফিরে পাওয়ার পথ তৈরি হলো জামায়াতের। প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। রায় পর্যালোচনা করে পদক্ষেপ নেবে ইসি। এবং ডিসেম্বরে নির্বাচন দিলে সসম্মানে বিদায় নিতে পারবেন ডক্টর ইউনূস। দেরি হলে অনিশ্চয়তায় পড়বে ভোট, বলছে বিএনপি। রোডম্যাপ না দিয়ে বারবার আলোচনায় হতাশা। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গেই থাকুন সময়।